ছোট ভাইজান জিন্দাবাদ, ভাঙড়ের বিধায়ক জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ভাঙড়ের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। দোষ একটাই, আপনাদের ভালো চেয়েছি বলে। আমার নামে অলরেডি 18খানা মামলা হয়ে গেছে। 18টা কটা? 18টি মামলা হয়েছে। কেন হয়েছে? আপনাদের ভালো চেয়েছি বলে। দোষ একটাই, ক্ষমতার দম্ভ দেখিয়ে আমরা এর বিচার করব না। সময় আসছে কিন্তু বাংলার মানুষ আপনাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে জবাব দিতে হয় আগামী দিনে দেবে। আপনাদের জানিয়ে রাখি আমরা আবু সিদ্দিক হালদার নিয়ে হাইকোর্টে মামলা চলছে, ওখানে আমাদের মামলা রানিং আছে। আমরা আবু সিদ্দিকের পরিবারকে বলেছি আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। প্রয়োজনে এই মামলা হাইকোর্ট থেকে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব। যারা পুলিশ কাস্টডিতে, যে কটা পুলিশ, সব পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। পুলিশ আমাদের সামাজিক বন্ধু, পুলিশ আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা থাকে। সব পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, কিন্তু যে পুলিশের কোডের বাইরে গিয়ে কাজ করে, পুলিশের ইউনিফর্ম পরে বেআইনি কাজ করে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে, ছিল, আগামী দিনেও থাকবে। তাই আবু সিদ্দিক হালদারকে যারা খুন করলো, যে পুলিশরা যে অত্যাচারের ফলে খুন হতে হলো, তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, আপনাদেরকে জানিয়ে রাখছি। এখানে আজকে আপনারা দেখেছেন শহীদ সাবির মল্লিকের স্মরণে, সাবির মল্লিক গরিব মানুষ, পেটের জ্বালায় দুটো অন্ন জোটানোর জন্য হরিয়ানাতে কাজে গিয়েছিল। এই প্লাস্টিক কুড়িয়ে সেগুলো বিক্রি করে সে সংসার চালাতো। দুর্ভাগ্য, ওখানে উগ্রবাদীদের আক্রমণে তাকে খুন হতে হলো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখছিলাম তড়িঘড়ি ডেকে তার পরিবারের একজনকে চাকরি দিয়েছে। সে পার্মানেন্ট চাকরি না গ্রুপ ডি এর চাকরি না ক্যাজুয়াল চাকরি, সেটা এখনও খোঁজ আমরা পাইনি। কারণ এই ধরনের অনেক ঘটনা আমরা দেখেছি। যখন আফরাজুলকে খুন করলো, আফরাজুলের খুনকে দেখিয়ে পঞ্চায়েত নির্বাচনটাকে উতরে নিল এই তৃণমূল কংগ্রেস। পরে আমরা খবর নিলাম আফরাজুলের মেয়েকে 6000 টাকার মাইনে চাকরি দিয়েছে। 6000 টাকার মাইনে কোনো সরকারি চাকরি আছে ভাই? মনে হয় বলছে কিন্তু চাকরি দেব, সরকার চাকরি দিচ্ছে, মাইনে কত? 6000। তো এই ধরনের চাকরি দিয়েছে কি জানি না, কিন্তু আমাদের প্রশ্ন এটাই, এই হয়ে মামলাটা লড়বে কে? রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। সেই সপ্তাহের মধ্যেই, যেই সপ্তাহে হরিয়ানাতে সাবির মল্লিককে খুন হতে হয়েছে, ওই সপ্তাহেই মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথের গলা কেটে খুন করেছে। আমরা সেটাও আন্দোলন করেছি, সেটাও রাজ্য সরকারকে বলেছি এই মামলাগুলো রাজ্য সরকারের আইনজীবীকে দিয়ে ওই রাজ্যে পাঠিয়ে লড়াতে হবে। ওই রাজ্যে পাঠিয়ে না লড়ালে এইগুলো যদি ছাড় পেয়ে যায়, আগামী দিনে এরা আরও বেশি করে আফরাজুলের মতো ঘটনা ঘটাবে, বাঁকুড়ার হেমন্ত রায়ের মতো ঘটনা ঘটাবে, আবু সিদ্দিকের মতো সাবির মল্লিকের মতো ঘটনা ঘটাবে, এবং সোমনাথ দেবনাথদের মতো ঘটনা ঘটাবে। এইগুলো বন্ধ হওয়া দরকার। সেই জন্য বারবার আমরা রাজ্য সরকারকে বলছি, কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্য সরকার না জনগণ প্রেমী দাবি করলেও জনগণ বিপদে বললে তার পাশে সেইভাবে দাঁড়াচ্ছে না। আর যখন বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আমাদের রাজ্যে আন্দোলন সংগঠিত করছি, এই বিজেপির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন সংগঠিত করছি, তখন আমাদেরকে বলছে কি যে দিল্লিতে গিয়ে আন্দোলন করুক। তাই যখন ভোটের সময় আসবে, ভাই দিল্লির রাস্তা দেখাবেন তো নাকি? হ্যাঁ, যদি এখানকার সমস্যা দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা বলে, তাহলে ভোটের সময়ও আমরা কি করব? দিল্লির রাস্তা দেখাবো তো ভাই, দেখাতে হবে। পরিশেষে আমি ওয়াকআফ নিয়ে যদি দুটো কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই, আপনারা শুনবেন? হ্যাঁ, একটু শুনবেন তাহলে। কতক্ষণ বকে ফেললাম? কটা বাজে? আচ্ছা, 5 মিনিটের মধ্যে ভাই ওয়াকআফ নিয়ে হয়ে গেলে বলবে। 5 মিনিট আর টাইম নেবো আপনাদের কাছে। সমস্যাটা হচ্ছে ওয়াকআফ সংশোধনী আইনটাকে নিয়ে কেন্দ্র সরকার এমনভাবে জনমানুষে প্রচার করার চেষ্টা করছে, এখানে দেখবেন হিন্দু মুসলমানের মধ্যে একটা লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে।
অ্যাকচুয়ালি এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, আর শুধু মুসলমানেরও লড়াই নয়। এই লড়াইটা সংবিধান প্রেমী মানুষের লড়াই, গণতন্ত্র প্রেমী মানুষের লড়াই। কার বিরুদ্ধে? বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে। কোনো হিন্দুর বিরুদ্ধে এটা লড়াই নয়, এটা মাথায় রাখবে। এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা আমাদের মাথা থেকে আগে সরাতে হবে। যে সংশোধনীগুলো নিয়ে এসেছে সেই সংশোধনীতে দেশের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আছে সেখানে আঘাত দিচ্ছে। যেই সংশোধনীতে সংবিধানে যে মৌলিক অধিকারের কথা বলা আছে সেখানে আঘাত দিচ্ছে। সংশোধনীতে সংবিধানের 14, 15, 26, 29, 300 ক এই ধরনের অনেক আর্টিকেলের ওপরে আঘাত দিচ্ছে, ফলে এটাকে বিরোধিতা করতে হবে। তার আগে বলি, দুটো তিনটে ভুল প্রচলন আছে, ওটা আগে কাটিয়ে দিই। প্রথম ভুল প্রচলন কি? অনেকে দাবি করছে বা একটা মেসেজ ছড়িয়ে দিচ্ছে ওয়াকাফ সম্পত্তিটা মুসলমানদের, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, মুসলমানদের জন্য ওয়াকাফ বোর্ড থাকবে, হিন্দুদের জন্য কেন কোনো বোর্ড নাই? এটা বলছে তো ভাই, এটা সম্পূর্ণ অসত্য কথা। মুসলিম সম্প্রদায়ের মানুষজন ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের মাধ্যমটা হচ্ছে ওয়াকাফ বোর্ড। হিন্দু সম্প্রদায়ের মানুষজন ধর্মীয় সম্পত্তি, দেবত্ব সম্পত্তি হয় জানেন তো, হিন্দু মন্দিরের জন্য, হিন্দু দেবদেবীদের জন্য হিন্দু মুসলমান নির্বিশেষে সম্পত্তি দান করে। এই সম্পত্তির দেখভাল কে করবে? এই দেখভাল করার জন্য টেম্পল অ্যাক্ট, মন্দির আইন আছে, এটা জেনে রাখতে হবে। ঠিক মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের সম্পত্তি দেখভালের জন্য যেমন ওয়াকাফ বোর্ড আছে, অ্যাক্ট আছে, ঠিক একইভাবে হিন্দু ভাইদের দেবদেবীদের সম্পত্তি দেখভালের জন্য মন্দির অ্যাক্ট আছে। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। দা উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ মন্দির টেম্পল অ্যাক্ট 1983 দিকে তৈরি। কাশী বৈশ্বনাথ মন্দির যেটা আছে উত্তরপ্রদেশে, সেটা দেখভালের জন্য কেমনভাবে কী হবে, সরকারের পক্ষ থেকে একটা আইন করা আছে। আমাদের পার্শ্ববর্তী খুব বিখ্যাত জায়গা, প্রচুর চর্চা আছে, কোথায় ওটা? উড়িষ্যার জগন্নাথ মন্দির। আমরা তো অনেকে জানি তো, জগন্নাথ মন্দির দেখভালের জন্য একটা আইন আছে। ঠিক একইভাবে কলকাতা নাখোদা মসজিদ দেখভালের জন্য একটা আইন আছে। ঠিক কলকাতার যে কালীঘাটের যে মন্দির আছে সেই দেখভালের জন্য একটা আইন আছে। দক্ষিণেশ্বরে যে মন্দির আছে সেই দেখভালের জন্য একটা আইন আছে। আপনার বড় মসজিদ, নাখোদা মসজিদ দেখভালের জন্য একটা আইন আছে। সব জায়গার দেখভালের জন্য আইন আছে। গুরুদুয়ারা যে স্বর্ণ মন্দির, বিখ্যাত মন্দির, স্বর্ণ মন্দির পাঞ্জাবে, সেটাকে দেখভালের জন্য একটা সরকারি আইন আছে। যে গির্জাগুলো আছে সেটাকে দেখভালের জন্য সরকারি আইন আছে। শিখ ভাইদের যেগুলো আছে, পার্সি ভাইদের যেগুলো আছে, সব দেখভালের জন্য আলাদা আলাদা সরকারি আইন আছে। নামগুলো একটু আলাদা আলাদা, কোনো জায়গায় ওয়াকাফ বোর্ড, কোনো জায়গায় টেম্পল অ্যাক্ট, কোনো জায়গায় ওয়াকাফ অ্যাক্ট, এই ধরনের নাম আলাদা। কিন্তু স্বাধীন ভারতবর্ষে, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিক যে তার ধর্মস্থানকে রক্ষার জন্য, ধর্মস্থানের জন্য যে সম্পত্তি উৎসর্গ করেছে সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য দেশ প্রত্যেকের অধিকার দিয়েছে এবং আলাদা আলাদা আইন করে দিয়েছে। একটা জিনিস ক্লিয়ার হলো তো ভাই? আচ্ছা, আপনাদের এখানে মোটামুটি বড় মন্দির কোথায় আছে এই জেলাতে? এখানে না পেলেও আপনি চলে যাবেন এই আমতলা রোডে। হ্যাঁ, এই তো সাগরে কপিল মনুর আশ্রম আছে, তাই তো? জেলার সব থেকে বড় মন্দির। প্রচুর পর্যটকরা আসে সারা বছরে, বিশেষ করে যখন গঙ্গাসাগর মেলা হয়, ভিন্ন রাজ্যের প্রচুর পর্যটকরা আসে, যার ধর্ম নির্বিশেষে এবং সরকারের উদ্যোগে তাদের পরিষেবা দেওয়া হয়। তাদের একটা আইন আছে, ওই আইন অনুযায়ী ওটা চলবে, সরকারি আইন আছে। তো এই ধরনের মন্দির মসজিদ রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে। শুধুমাত্র আমাদের মাঝে, আমাদের মনের মধ্যে হিংসা ঢুকিয়ে দেওয়ার জন্য কি বলা হচ্ছে, এই মুসলিমদের শুধু ওয়াকাফ বোর্ড আছে, হিন্দুদের কেন নেই, ওটা বন্ধ করে দেওয়া দরকার। আপনারা জানেন সুপ্রিম কোর্টে আমি একজন মামলাকারী এই ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে। আমি প্রথম দিন যখন সুপ্রিম কোর্টে গিয়েছি, চিফ জাস্টিস একটা কথা বলেছে কেন্দ্র সরকারের আইনজীবীকে, যে আপনারা বলছেন ওয়াকাফ বোর্ডে নন মুসলিম
প্রতিনিধি ঢুকাবেন, মন্দিরে তাহলে মুসলিম প্রতিনিধি ঢুকাবেন তো? বুঝতে পেরেছে? চুপ করে গিয়েছে। এটা যে মন্দির কমিটিতে মুসলিমরা নাই এটা কোনো অপরাধ নয়, ওয়াকফ বোর্ডে যে নন মুসলিমরা নাই এটা কোনো অপরাধ নয়। 1863 সালে একটা আইন আছে, দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863। ধর্মীয় যে সম্পত্তি আছে এগুলো রক্ষণাবেক্ষণের একটা আইন আছে, সেটা যদি ইংলিশ করে বলি দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট। সে আইনে বলা আছে যেই ধর্মের সম্পত্তি রক্ষণাবেক্ষণের আইনের সেই ধর্মেরই মানুষকে হতে হবে। তাহলে ওই আইনটা চেঞ্জ করে দিক, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে কাশী বৈশ্বনাথ মন্দির টেম্পল অ্যাক্ট, ওই আইনে বলা আছে এই কমিটির মধ্যে যারা থাকবে সবাইকে হিন্দু হতে হবে, অহিন্দু এখানে থাকতে পারবে না। তাহলে আপনি যদি বলেন আমি জোর করে ওর মধ্যে ঢুকবো, হবে কি? আরে ভাই ওটা হিন্দু ভাইদের আইন অনুযায়ী তৈরি হয়েছে, তো রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্টকে সামনে রেখে করেছে। ওতে মুসলমান কেন ভাই তুমি লাপালাপি করে ঢুকতে যাবে? এই কাশী আপনার এতে আমাদের যেটা বললেন পুরীতে যেই আইন আছে মন্দির কমিটি পরিচালনায়, সেখানে অহিন্দু কেউ থাকতে পারবে না, এটা আইন। এখানে আমি গিয়ে ওখানে যদি বলি পুরীর কমিটির মধ্যে আমাকে ঢুকতে দিতে হবে, আমি তো বেআইনি কথা বলছি না ভাই। ঠিক একইভাবে ওয়াকফ বোর্ডের পরিচালনার ক্ষেত্রে অমুসলিম কেউ থাকবে না, এটা আইন। মোদিবাবু এসে ধর্মীয় খেলা জিগির তুলে সব লোভটা এদের অন্য জায়গায়, মুসলমানদের উপকার করা এদের লোভ নয়, বা হিন্দুকে ঢুকানো এদের লক্ষ্য নয়। এদের লক্ষ্য হচ্ছে ভালো ভালো ওয়াকফ সম্পত্তিগুলোকে দখল নেব, নিয়ে কি করবে? গরিব হিন্দুকে দেবে ঘোড়ার ডিম, গরিব মুসলমানকে দেবে ঘোড়ার ডিম, দেবে কাকে? আদানি আম্বানিদের মতো শিল্পপতিদেরকে। এই শিল্পপতিদের জন্য দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ওরা জলঞ্জিত করেছে। কেমন আইন ছিল? বর্ডার থেকে 10 কিলোমিটার কোনো বাণিজ্যিক সেট করা যাবে না। দেশের আইন ছিল বর্ডার থেকে 10 কিলোমিটার কোনো ব্যবসার ক্ষেত্রে, ওই বড় ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। মোদি আসার পরে, বিজেপি আসার পরে ওর বন্ধুদেরকে সহযোগিতা করার জন্য সেই আইনটা 9 কিলোমিটার কমিয়ে দিয়ে বর্ডার থেকে 1 কিলোমিটারের মধ্যে কোনো বাণিজ্যিক কাজ করা যাবে না বলে উল্লেখ করেছে। মানে বুঝতে পেরেছেন কাদের জন্য? তাহলে 9 কিলোমিটার কমিয়ে দিল। কেন 10 কিলোমিটার করা ছিল? ওই জায়গাতে যখন বাণিজ্যিক পারপাসে হবে স্বাভাবিক লোক যাতায়াত করবে, বেশি লোক গ্যাদারিং হবে, আমাদের ফোর্সদের তত নজরে রাখা কঠিন হবে। সেজন্য 10 কিলোমিটার পর্যন্ত কেউ করতে পারবে না। মোদিজি এসে তার বন্ধুদের জন্য 9 কিলোমিটার তুলে দিয়ে 1 কিলোমিটার মাত্র করেছে। বুঝতে পারছেন কি বলছি? ঠিক একইভাবে ওয়াকফ সম্পত্তির উপরে আজকে নজর পড়েছে মোদিজির, ওর বন্ধুদেরকে দিতে হবে, ওই জন্য আইন টাইন করে সম্পত্তিগুলো তুলে দিতে চাইছে। কালকে পুরীর সম্পত্তিতে যদি নজর পড়ে, পুরীর একটা ভালো সম্পত্তি, মন্দিরের সম্পত্তি আছে, ওখানে 5 স্টার হোটেল বানাবার যদি নজর পড়ে, দেখবেন পুরীর আইনও চেঞ্জ করে দেবে এরা। কালকে উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ মন্দিরের জায়গাতে যদি 5 স্টার বা কোনো ব্যবসা করার নজর পড়ে ব্যবসায়ীর, হয়তো এরা আইন চেঞ্জ করে দেবে। তাই আজকে আমাদের প্রতিবাদ কেন করতে হবে? যাতে আগামীকাল কোনো মন্দিরের সম্পত্তিতে না এরা চোখ তুলে তাকায়, কোনো গির্জার সম্পত্তিতে না চোখ তুলে তাকায়, কোনো পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তিতে চোখ তুলে না দেখায়, কোনো শিখে ভাইদের গুরুদুয়ারা সম্পত্তিতে না চোখ তুলে দেখায়। তার বিরোধিতা করার জন্য আমাদেরকে এই সংশোধনীর বিরোধিতা করতে হবে। ভাই অনেক কটা বিরোধিতা আছে, কারণ সেই প্রসঙ্গে যাচ্ছি না। আর একটা ভুল সমাজে যে বার্তা ছড়াচ্ছে সেটা বলে শেষ করব। বার্তাটা কি ছড়াচ্ছে দেখি না কোনটা, বার্তাটা কি ছড়াচ্ছে? ওয়াকফ বোর্ড নাকি যেখানে হাত দেবে সেটাই ওয়াকফ হয়ে যাবে, এটা বলছে তো ভাই। স্বাভাবিকভাবে এটা দেখিয়ে কি বলছে বিজেপি, আর আমার হিন্দু ভাইদেরকে বেশি ভয় দেখাচ্ছে। দেখিয়ে কি বলছে, ওই মন্দিরে হাত দিলে মন্দিরটা ওয়াকফ হয়ে যাবে, তোর বাড়িতে হাত দিলে বাড়িটা ওয়াকফ হয়ে যাবে, তোর মানে শ্মশানে হাত দিলে শ্মশানটা ওয়াকফ হয়ে যাবে, এই বলে ভয় খাইয়ে দিচ্ছে। আর আমার সহজ সরল সাদাসিধে আমার হিন্দু ভাইরা ওই কথাই বিশ্বাস করে নিচ্ছে। ওই তারপরেই কি বলছে যে ওয়াকফ বোর্ড তাহলে তুলে দেওয়া দরকার, তাই তো?
কিন্তু আপনাদের মনে হয় এই ধরনের কোনো আইন আছে? দেশের সরকার, এ বোর্ড বাদ দিন, ভারত সরকার যদি মনে করে যে আপনার জায়গাটাতে এসে বলবে এটা আমার, দিয়ে দাও, তাও পারবে না। এটা মাথায় রাখুন। যখন রেল লাইন নিয়ে যায়, যখন হাইওয়ে নিয়ে যায়, দেশের সরকার কি বলে? আপনার কাছে নোটিশ পাঠায় না যে এই জায়গাতে আমরা উন্নয়ন করতে চাইছি, এর পরিবর্তে আপনাকে ক্ষতিপূরণ দিচ্ছি, এই জায়গাটা আমাকে ছেড়ে দিন। আপনি না ছেড়ে দিলে কিছু করতে পারবে না, মামলা হবে কোর্টে, কোর্ট তখন ডিসিশন দেয়। কিন্তু তার আগে আপনার জায়গাটা এসে দেশের সরকার দখল করতে পারবে? সরকারের কথা বলছি, অন্যজনের কথা বাদ দিন। বোর্ড তো একটা ছোট্ট ক্ষমতা, সরকারের মানে পুরো ক্ষমতা পারে? এই রেল লাইন জয়, রেল লাইন হওয়া ভালো তো। এই আমাদের এটা যদিও এটা কি, এটা কোন বিধানসভা? এটা লোকসভা হচ্ছে জয়নগর লোকসভা। জয়নগর এই ভাঙড়ের বিধানসভার ওপর দিয়ে রেল লাইন হওয়ার কথা ছিল, এখনো কিন্তু হয়নি। হ্যাঁ, এই ভাঙড়ের উপর দিয়ে ঘুটিয়ারি শরীফ হয়ে ভাঙড় হয়ে একটা রেল লাইন হওয়ার কথা ছিল, এখনো কোনো প্রস্তাবই আর রেল বিধানসভায় তুলেনি। অনেক দিনের এটা পরিকল্পনা। যাক, যদি এখানে রেল হয়, তা রেল এসে কি রাতারাতি পাত বিছিয়ে চলে যাবে? পারবে? পারবে? আমার জায়গার উপর নিয়ে যেতে পারবে? পারবে না। কি করতে হবে? আমাকে নোটিশ করবে, আমাকে বলবে যে আপনার এই আমরা এই জায়গা থেকে রেল নিয়ে যেতে চাই, আপনার জায়গাটা পড়েছে, আপনি আমাকে জায়গাটা দিন, তার পরিবর্তে এত ক্ষতিপূরণ দেবো। এটা সিস্টেম। যদি সরকার না পারে কারো জায়গা কেড়ে নিতে, ওয়াকফ বোর্ডের ক্ষমতা আছে নেওয়ার। এটা সম্পূর্ণ ওয়াকফ বোর্ড সম্পর্কে বিজেপির মিথ্যাচার। আর এই মিথ্যাচার যখন আমরা ধরে ধরে এই রাজ্যে বলে দিচ্ছি, তখনই শওকত বাবুদের রাগ হয়ে যাচ্ছে। আরে বলছি অমিত শাহর বিরুদ্ধে, বলছি শুভেন্দুর বিরুদ্ধে, বলছি মোদির বিরুদ্ধে, আমাদের শওকতদার বুকটা চিনচিন কেন করছে বুঝতে পারছি না আমরা। ভাই বলেন, এর বুক চিনচিন করছে কেন? এটা বুঝতে হবে। রাতে ফেস টাইমে কল হয়ে যাচ্ছে, ফেস টাইমে কল হয়ে যাচ্ছে যে আমি যতই কয়লা চুরি করি না কেন, তুমি চিৎকার করো, আমাকে না পুলিশ দেই, সিবিআই ইডি না ধরে নেই। ক্যানিং থেকে ফোন যেতে পারে মেদিনীপুরে, 24 পরগনা থেকে ফোন যেতেই পারে মেদিনীপুরে। বাকি কি সেটিং আছে বলতে পারবো না, বুঝতে পারছেন? দেখ, ফিরে আসি। এবার বলুন, তাহলে ওয়াকফ বোর্ডের ক্ষমতা আছে আপনার জায়গায় ঝান্ডা লাগিয়ে বলে দেবে ওয়াকফ সম্পত্তি? সম্পূর্ণ মিথ্যা কথা। ওয়াকফ বোর্ডের যদি ক্ষমতা থাকতো, ওয়াকফ বোর্ড তাহলে আর কোর্টকে গিয়ে বলতো ওটা আমার জায়গা, আমি পাচ্ছি না। ওয়াকফ বোর্ড নিজে মামলা করছে। যদি এর এত ক্ষমতা থাকতো, ওটা কেড়ে নেবে, ওটা আর পাবেন না আপনার জায়গায়। ওয়াকফ বোর্ড যদি ঝান্ডা লাগিয়ে দেয়, তাহলে ওয়াকফ বোর্ড বলতে পারতো কোর্টকে, কোর্টে গিয়ে কাঁদছে ওয়াকফ বোর্ড, কোর্টে গিয়ে প্রেয়ার করছে, কোর্টে গিয়ে আর্গুমেন্ট করছে যে মাই লর্ড, ওই জায়গাটা আমার, ওয়াকফ বোর্ডের জায়গা পাচ্ছি না, ওটা যাতে উদ্ধার করতে পারি তুমি অর্ডার করো। আর সেই ওয়াকফ বোর্ড নাকি অন্য জায়গায় যে নিয়ে নেবে বলছে। পশ্চিমবাংলায় এখনো প্রায় ৭৫,০০০ বিঘা সম্পত্তি অন্যরা দখল করে নিয়েছে। ওয়াকফ বোর্ড এত পাওয়ারফুল, সেগুলোকে উদ্ধার করতে পারছে না। এটা বুঝুন, এটা শুধুমাত্র হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। তাই এর বিরোধিতা আমাদের করতে হবে। এদের এদের নজরে পড়েছে ভালো ভালো ওয়াকফ সম্পত্তিগুলো কেড়ে নিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া। কালকে এরা নজরে পড়বে দেবত্ব সম্পত্তির ওপরে, দুর্গা মন্দিরের সম্পত্তির ওপরে, কালী মন্দিরের সম্পত্তির ওপরে। হ্যালো, আজকে এই বক্তব্য এখানে সমাপ্ত হলো। যারা রক্ত দিতে বাকি আছে তারা রক্ত দিন।